স্পেসিফিক টপিক বলতে কি, ধরেন আমাদের তো হচ্ছে টেক্সটাইল টার্মটাকে আমরা যদি বেসিক টার্মে থাকবো না, আমাদের তো ফাইবার, ইয়ার্ন আর ফ্যাব্রিক আছে, তাই না? তো কোয়ালিটি অ্যাসুরেন্স ওয়ান্স যেটা, সেটা হচ্ছে মেনলি ফাইবার এবং ইয়ার্নের কিছু টার্ম রিলেটেড। আর আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স 2 যেটা, সেখানে আমরা করবো কি ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক এই রিলেটেড কিছু টেস্টিং। তো কোর্সের নাম থেকে আমরা বুঝতে পারি যে কি কোয়ালিটি অ্যাসুরেন্স, মানে আমরা যে একটা প্রোডাক্ট প্রডিউস করবো, হ্যাঁ, এখন সেটা ইয়ার্ন অথবা ফাইবার হোক, সেই প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোয়ালিটিটা এনশিওর করতে হবে। মানে জাস্ট প্রোডাক্টটা প্রডিউস করলেই হবে না, ওটার যে নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো করতে হবে, ম্যাচ করতে হবে, বা সেগুলোর সাথে অ্যাডজাস্ট করে দিলে সেগুলো আমাদের দেখতে হবে। এখন একটা প্রোডাক্ট প্রডিউস করার পর সেটা আসলে আমাদের কি পরিমাণ সার্ভিস দিতে পারবে, বা এটার মধ্যে কোয়ালিটি এনশিওরিটিটা আমরা কীভাবে বুঝবো, বিভিন্ন টেস্টিংয়ের মাধ্যমে। আমরা যখন একটা প্রোডাক্ট টেস্ট করবো, তখন আমরা কি বুঝতে পারবো, অ্যাকচুয়ালি ওটার রেজাল্টের উপর ডিপেন্ড করে যে ওই প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ালিটিটা কীরকম হতে পারে। তো এখানে আপনাদের মেনলি আজকে যে টার্মটা নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করবো সেটা হচ্ছে কি পিলিং। এর আগে কি ওয়ার্ডটা আপনারা শুনছেন, পিলিং? পিলিং বলতে কি বোঝায় বা একটু জানেন? হ্যাঁ, এর আগে আপনারা একটা টার্ম শুনছেন নেপস। ইয়ার্নের মধ্যে হয়তো বা নেপ শুনছিলেন। নেপ জিনিসটা কি ছিল? হ্যাঁ, নেপস হচ্ছে স্মলেস্ট এন্টিগলমেন্ট অফ ফাইবার। ধরেন এটা হচ্ছে একটা ইয়ার্ন, ইয়ার্নের মধ্যে যদি ফাইবারগুলো নিজেদের মধ্যে অ্যাকুমুলেট করে একটা নট বা একটা গ্রিপ প্রডিউস করে, সেটাকে আমরা কি বলি, নেপস। তবে এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, ইয়ার্নের ক্ষেত্রে। আর পিলিং জিনিসটা হচ্ছে কি ফ্যাব্রিক সারফেসের মধ্যে। মানে আমরা থিওরিটিক্যালি যাওয়ার আগে যদি একটুখানি মানে অ্যাকচুয়াল টার্মে বলি, সেটা হচ্ছে যে ফ্যাব্রিক সারফেসের উপরে ফাইবার, লুজ ফাইবার অথবা হেয়ারি ফাইবারগুলো যখন অ্যাকুমুলেট হয়ে একটা পিল প্রডিউস করে অথবা একটা নট প্রডিউস করে, সেটাই হচ্ছে কি পিলিং। তো এখানে হচ্ছে কয়েকটা প্যারামিটারের বেসিসে এই টার্মগুলো দেওয়া আছে। ফার্স্টে যেটা বলা আছে সেটা কি, সেটা হচ্ছে পিলিংয়ের ডেফিনেশন অথবা পিল জিনিসটা কি, সেটা বলা আছে দ্য এন্টেঙ্গলমেন্ট অফ লুজ ফাইবার দ্যাট অ্যাপিয়ার্স অন দ্য ফ্যাব্রিক সারফেস। তো এখানে আপনাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে পিলটা ফর্মেশন হবে কোথায়, ফ্যাব্রিক সারফেসের মধ্যে। ফ্যাব্রিক সারফেসের উপরে কি হবে, ফাইবারগুলো যখন নিজেদের মধ্যে অ্যাকুমুলেট হয়ে একটা পিল অথবা নট প্রডিউস করবে, সেটাই হচ্ছে পিলিং। আর যে নেক্সট যে প্রসিডিউরটা, সেটা হচ্ছে প্রসিডিউরটাকে মেইনলি এখানে ডিফাইন করা আছে যে পিলিং ইজ এ ফ্যাব্রিক সারফেস ফল। এবং এই যে ফ্যাব্রিক সারফেসের উপর এটা হচ্ছে, এটাকে মিলে কিন্তু আমরা একটা ফল্ট হিসেবে করি। নেপসটা কি ছিল, ইয়ার্নের একটা ফল্ট ছিল না, এরকম পিলিংটা হচ্ছে আমাদের ফ্যাব্রিকের একটা ফল্ট। In which peels of entangled fibers cling to the hot surface and give a bad appearance to the garment. আমাদের যে রেডিমেড অ্যাপারেল বা রেডিমেড গার্মেন্টগুলো থাকে, সেগুলোর কিন্তু অবশ্যই আমাদের মানে এনশিওরিটি থাকে যে ফ্যাব্রিক সারফেসটা কি হবে, স্মুথ হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রাইটেরিয়া থাকে যে লাস্ট্রাস হবে। বাট এইখানে যদি আমাদের ফ্যাব্রিক সারফেসের উপর এই ধরনের পিল ফর্মেশন হয়, সেটা কি হবে, গার্মেন্টসের জন্য একটা ব্যাড অ্যাপিয়ারেন্স। এবং এটা আসলে কিন্তু প্রথমেই হয় না, আপনি যখন মানে ফ্যাব্রিকটা যখন প্রোডাকশন করছেন তখনই কিন্তু মানে এটা কখন হয়, ব্যবহারের পর। তার মানে আপনাকে কোয়ালিটিটা এমনভাবে এনশিওর করতে হবে যাতে করে ফ্যাব্রিকটা আপনি কয়েকদিন পরার পর এই ধরনের পিল ফর্মেশনটা না হয়। আচ্ছা, পিলিং ইজ ফর্মেশন অফ লিটল বলস অফ ফাইবারস অন দ্য সারফেস অফ ফ্যাব্রিক হুইচ ইজ কজড বাই অ্যাব্রেশন ইন ওয়্যার। তার মানে এখানে আরেকটা পয়েন্টের মধ্যে আমরা আরেকটা ইনফরমেশন পেলাম, সেটা কি, এই যে পিল ফর্মেশন হচ্ছে অথবা পিলিংটা হচ্ছে, এটার মেইন রিজনটা কি, অ্যাব্রেশন ইন ওয়্যার। অ্যাব্রেশন মানে কি, ফ্রিকশন অথবা হচ্ছে ঘর্ষণ। তার মানে ইন ওয়্যার মানে আমরা যদি হচ্ছে রেডিমেড অ্যাপারেলের কথা বলি, রেডিমেড অ্যাপারেলটা পরিধানের পর হিউম্যান বডির সারফেসের সাথে অথবা আদার্স কোনো পার্টসের সাথে আমাদের যে একটা ফ্রিকশন হয়, হ্যাঁ, ফ্যাব্রিক সারফেসে যে ফ্রিকশন হয়, এই ফ্রিকশনটার ফলে কি হয়, পিল ফর্মেশন। Peeling is the tendency of fibers to
দেওয়া আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে কি কজেস অফ পিলিং। এখানে একটা পিকচার দেখা যাচ্ছে, পিকচার থেকে বোঝা যাচ্ছে এটা কি ধরনের ফ্যাব্রিক, নিট ফ্যাব্রিক। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নিট ফ্যাব্রিকের উপর এরকম ছোট ছোট কিছু বল, বল বলতে এটা হচ্ছে কি নট ফাইবার বা ফাইবারের নট। মানে বেসিক্যালি হচ্ছে নটটা কখন প্রডিউস হবে, ধরেন আপনার ফ্যাব্রিক সারফেসের উপর কিছু হেয়ারি ফাইবার আছে অথবা কিছু লুজ ফাইবার আছে। এখন এই লুজ ফাইবারটা কোথা থেকে আসলো, ধরেন কোনো একটা পার্টসের সাথে তার ফ্রিকশন হলো, ফাইবারগুলো একটু লুজ হয়ে গেল, তখন ওই ফাইবারগুলো নিজেদের মধ্যে কি হবে, অ্যাকোমোডেট হবে, একটা নিজেদের মধ্যে একটা এরিয়া করে সেটা হচ্ছে জমাট বেঁধে একটা নট প্রডিউস হবে। আচ্ছা, তো এই পিলিংটা মেনলি কি কি কারণে হয়, এখানে কিছু আপনার হচ্ছে রিজন আর কি পয়েন্ট আকারে দেওয়া আছে যে ডিউ টু ওয়্যার অ্যান্ড ওয়াশ। মানে কাপড়টা আমরা যে পরিধান করতেছি সেটা হতে পারে, এরপর কাপড়টা যে ওয়াশ করা হয় সেটার কারণেও হতে পারে। ডিউ টু রাবিং অ্যাকশন, দেন হচ্ছে ডিউ টু সফট টুইস্টেড ইয়ার্ন। এখানে আমাদের ইয়ার্নের একটা ব্যাপার আছে যে আমরা জানি যে ইয়ার্নের মধ্যে কি থাকে, এরকম টুইস্টিং থাকে না। এখন এই যে ইয়ার্নের মধ্যে টুইস্টিং গুলো থাকে, সেই টুইস্টটা যদি সফট হয়, সফট টুইস্ট বলতে কি হালকা। এখন ধরেন এখানে যদি আমার ইয়ার্নের মধ্যে টুইস্টটা আমার সফট হয়, এটা কি হবে, ইজিলি কিন্তু খুলে যাবে, তার মানে ওখানে ফাইবারগুলো লুজ হয়ে যাবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি ডিউ টু মাইগ্রেশন অফ ফাইবার। মাইগ্রেশন বলতে কি বোঝায়, স্থানান্তরিত। তো ফাইবারগুলো যখন লুজ হবে তখনই কি হবে, ফাইবারগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইজিলি মানে মুভ করতে পারবে, মুভ করতে পারার জন্য যে স্থানান্তরিত হবে। দেন হচ্ছে ডিউ টু হিট, অনেক সময় হিটিং এর কারণে আপনার পিল ফর্মেশন হতে পারে। এন্ড লাস্ট এটা হচ্ছে কি ডিউ টু হেয়ারিনেস। এরকম করে শর্ট করে এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, এরপর আসি হচ্ছে রিডাকশন অফ পিলিং। এখন তো হচ্ছে আমরা দেখলাম যে আমাদের পিলিংটা কি কি কারণে হয়। এখন পিলিংটা হয় এটা আমরা সবাই জানি, বাট আসলে এমন কোনো প্রসিডিউর নাই যে পিলিংটাকে আমরা কি করতে পারবো, একেবারে রিমুভ করতে পারবো।
ফাইবারগুলো ইজিলি কি করতে পারবে, মাইগ্রেট করতে পারবে, অথবা সেখানে লুজ ফাইবারটা খুব ইজিলি ক্রিয়েট হবে। কিন্তু ফাইবারের স্ট্যাপল লেন্থটা যদি লম্বা হয় সেক্ষেত্রে মাইগ্রেশন অথবা ওই যে ফাইবারের যে হচ্ছে আপনার ইয়েটা হয়, লুজনেসটা হয়, সেটা দেরিতে আসবে বা কম হবে। সো এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, পিলিংটাকে রিডিউস করতে পারবো। এরপর বলা হচ্ছে বাই ডাবলিং। ডাবলিংটা হচ্ছে মেনলি যে দুটো রোলারের মাঝখান দিয়ে যায়, ওই প্রসেসটাকে আমরা ইয়ার্নের ক্ষেত্রে ডাবলিং করে থাকি। তো ইয়ার্ন প্রোডাকশনের ক্ষেত্রে আমরা যদি কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের পিল ফর্মেশনটা ফ্যাব্রিক সারফেসেরও কম হবে, কারণ ফ্যাব্রিকটা তো প্রডিউস হচ্ছে কি থেকে, ইয়ার্ন থেকে। সো ইয়ার্নের নেটস বা ইয়ার্নের যে ফলগুলো বা ইয়ার্নের মাইক্রোন, এই জিনিসগুলোকে আমরা যত রিডিউস করতে পারবো ফ্যাব্রিক সারফেসের পিল ফর্মেশনটা কি হবে, তত রিডিউস হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে বাই প্রেফার অ্যাপ্রোপ্রিয়েট উইভ প্ল্যান অ্যান্ড আদার ফ্যাব্রিক প্রপার্টিজ। উইভ প্ল্যানের কথা আপনাদের মনে আছে? উইভ প্ল্যানটা কি ছিল? ফ্যাব্রিক স্ট্রাকচার ডিজাইন কোর্স করছেন না? মানে হচ্ছে আমরা যদি ওভেন ফ্যাব্রিকের কথা বলে এক নাম্বার এক্সাম্পল ওয়ার্ক আর ওয়েভ ইয়ার্নের ইন্টারলেসমেন্টগুলোর আমরা যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি ওদেরকে আমরা উইভ প্ল্যান বলি, তাই না? এখন ওয়ার্ক এবং ওয়েভ ইয়ার্নের ইন্টারলেসমেন্ট জিনিসটা কি হয়, যেমন ওয়ার্ক ইয়ার্ন হয় এটা ওয়েভ ইয়ার্ন একটা উপর দিয়ে গেল। এখন এই যে উইভ প্ল্যান বা এই যে ইন্টারলেসমেন্টটা সেটার উপরও কিন্তু অনেক সময় ডিপেন্ড করে যে আপনার পিল ফর্মেশনটা কীরকম হবে। যদি আপনার ইয়ার্নগুলো খুব বেশি এরকম মানে ফ্লোটিং অবস্থায় থাকে, ভেসে থাকে, সেক্ষেত্রে পিল ফর্মেশন হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আমার ইয়ার্নগুলো এরকম ইন্টারলেসমেন্টের মধ্যে দিয়ে যায়, মানে কয়টা আপ কয়টা ডাউন, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে যে আমাদের ফ্যাব্রিকের মধ্যে পিল ফর্মেশনটা কতটুকু হবে। ঠিক আছে? তো এখানে আসলে পয়েন্টগুলো দেওয়া আছে, আমি পয়েন্টগুলো এক্সপ্লেন করে দিলাম। এক্সামের ক্ষেত্রে জাস্ট পয়েন্টগুলো জানলেই হবে। তাহলে পিলিং জিনিসটা কি, পিলিং কেন হয় এবং কীভাবে আমরা রিডিউস করতে পারি, এই তিনটা টার্ম কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে? আর এক্সামের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনাদের কিন্তু সেট ওয়াইজ কোয়েশ্চেন হবে, মানে এক একটা চ্যাপ্টার বা এক একটা টপিক থেকে এক সেট করে কোয়েশ্চেন হবে। আর খুব বেশি যদি না হয় ওরকম হওয়ার সম্ভাবনা নাই, আদারওয়াইজ কিন্তু মিক্স আপ হবে। যেমন ধরেন আমাদের পিলিং আছে, আমাদের হচ্ছে ইয়ার্নের স্ট্রেংথ আছে, ফ্যাব্রিকের রাবিং টেস্ট আছে, মানে এক এক দিন এক একটা টপিক। ঠিক আছে? সো এই ক্ষেত্রে যেমন আমাদের ফ্যাব্রিক বা ওয়েটের ক্ষেত্রে যেমন একটা চ্যাপ্টার থাকে, ওই চ্যাপ্টারটা আমরা অনেকদিন ধরে পড়ি, স্পেসিফিক কিছু টপিক থাকে। টেস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু ডেইলি আপনারা একটা করে নতুন করে টপিক দেখবেন এবং টেস্টটা কীভাবে করে সেটা দেখবেন। সো মানে একদম 99% পার্সেন্ট হচ্ছে সেট ওয়াইজ কোয়েশ্চেন। সো ফার্স্ট ক্লাসে যেরকম আমরা সার্ভিসবিলিটি দেখছি এটা হচ্ছে অ্যাকসেপ্ট, এবং পিলিং এটা হচ্ছে পুরোটাই কিন্তু অ্যাকসেপ্ট। সো কোয়েশ্চেন বুঝে প্রিপারেশন নেবেন। এখন আসি হচ্ছে যে এত কিন্তু আমরা দেখলাম যে পিলিং জিনিসটা কি বা এটা কেন হয়। এখন অবশ্যই এটাকে আমার কি করতে হবে, টেস্টিং করতে হবে, তাই না? এখন এই যে পিলিং আমরা এটা কিসের মাধ্যমে টেস্ট করব, নিশ্চয়ই আমাদের কিছু ইকুইপমেন্ট বা কিছু অ্যাপারেটাস আছে। তো পিলিংয়ের ক্ষেত্রে এখানে 4টা টেস্টারের কথা বলা আছে, মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার, এরপর আছে কি আইসিআই পিলিং বক্স টেস্টার, এরপর হচ্ছে হ্যাট্রা মেথড, অ্যান্ড লাস্টটা হচ্ছে কি র্যান্ডম টাম্বলিং পিলিং টেস্টার। ঠিক আছে? তো এর মধ্যে মোস্ট কমনলি ইউজ হচ্ছে প্রত্যেকটা ফার্স্টের 2টা। তো এখানে আমি 2টার ছবি অ্যাড করা আছে, 2টার প্রসিডিউরই দেখাবো না, একটা প্রসিডিউর দেখাবো, সেটা হচ্ছে আইসিআই পিলিং বক্স টেস্টার। ল্যাবগুলোতে আপনারা হচ্ছে মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টারটা অথবা দেখছেন অনেকেই। তো আমরা যদি হচ্ছে পরের স্লাইডটাতে যাই, এই মেশিনটাকে কেউ চিনেন, এই অ্যাপারেটাসটা বা এই টেস্টারটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার। এই অ্যাব্রেশন টেস্টারটা দিয়ে আমরা কি করি, পিলিং টেস্ট করি, কারণ পিল ফর্মেশনটা খুবই হয় অ্যাব্রেশন থেকেই কিন্তু হয়। ঠিক আছে? আপনার একটা ফ্যাব্রিক সারফেসের উপর যত বেশি অ্যাব্রেশন হবে বা যত বেশি ফ্রিকশন হবে, ওইখানে কিন্তু আমার ততটুকুই কি হবে, পিল ফর্মেশন। সো এটা হচ্ছে মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার।
হচ্ছে কতগুলো টার্ম নিয়ে ডিসকাস করছিলাম। আমার মেইন অ্যাপারেটাসটা কোনটা? এটা, ঠিক আছে। আর এখানে যে একটা জোন সেটাকে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। তার মানে অ্যাব্রেশনের যে মেইন টাস্কটা, যে মেইন টাস্কটা সেটা কোথায় হয়? এখানে হয়। এখানে মেইনলি একটা স্যাম্পল হোল্ডার, একটা না 4টা থাকে, কতগুলো মেশিনে এটা 6টাও থাকতে পারে। তার মানে মেশিনের ক্রাইটেরিয়া অনুযায়ী হয় হচ্ছে আমার স্যাম্পল হোল্ডার হয় 4টা থাকবে বা হচ্ছে 6টা থাকবে। স্যাম্পল হোল্ডারের কাজ কি? স্যাম্পলটাকে হোল্ড করা। স্যাম্পল জিনিসটা কি? মানে যে জিনিসটা আমি টেস্ট করব। হ্যাঁ, আমার একটা বাল্ক আইটেম থাকে, সেখান থেকে আমি র্যান্ডমলি হচ্ছে ধরেন একটা ছোট অ্যামাউন্ট নিয়ে, নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে সেটাকে আমি টেস্ট করবো। ওই জিনিসটাই হচ্ছে আমার স্যাম্পল। এখন যে ফ্যাব্রিকটাকে আমি টেস্ট করবো সেটাকেই ধরেন আমি হচ্ছে ফার্স্টে কাট করে কি করলাম, যে স্যাম্পল হোল্ডারটা আছে সেটার মধ্যে প্লেস করলাম। তাহলে স্যাম্পল হোল্ডার কোনটা? এটা, ঠিক আছে। এটাকে জাস্ট হচ্ছে মানে আপনার খুলে স্যাম্পলটাকে দেওয়া হয় এবং স্যাম্পলটাকে এমনভাবে দেওয়া হয় যাতে করে স্যাম্পলের মধ্যে কোনো ক্রিজ মার্ক বা ভাঁজ এরকম কিছু না থাকে। মানে খুব টেনশনে দিয়ে মানে টাইটলি এটাকে করা হয়, সেট করা হয়। এরপর এই যে উপরের যে অংশগুলো আছে না, এগুলো একটুখানি উপরে থাকে, এগুলো কিন্তু এরকম একদম ঠিক টাচ করা অবস্থায় থাকে না। যখন মেশিনটাকে আমরা রান করাই তখন এই জিনিসটা কি করে, ফ্যাব্রিক সারফেসের উপর এসে হ্যাঁ চাপ দেয়। এবং এই প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু আপনার মানে আমরা বলতে পারি যে প্যারামিটার্স আছে, যে কত নিউটনে বা কতটুকু টাইম আমরা রাখবো, কতক্ষণ রোটেশন হবে। এরপর যেটা হয়, মেশিনটাকে অন করে দিলে এখানে আপনার সেট আপ করে দেওয়া হয় যে আমি কত আরপিএম এ কতটা রোটেশন এখানে দিব। দেওয়ার পর কি হবে, এই যে অ্যাপারেটরটা থাকে রোটেট করবে, মানে হচ্ছে ঘুরবে। এখন এই অ্যাপারেটরটা রোটেট করা মানে কি, ফ্যাব্রিক সারফেসের সাথে এটার একটা ফ্রিকশন হচ্ছে। এখন ধরেন আমার যদি এখানে রোটেশনটা 50 বার থাকে, আমি তার মানে কি দেখবো, এখানে 50 বার রোটেট করার পর কতটুকু পিন ফর্মেশন হয়েছে। তার মানে এখানে আমি ইনপুটে যত দেওয়া থাকবে, যদি 20 বার দেওয়া থাকে 20 বার, অথবা 50 বার দেওয়া থাকলে 50 বার, ওই রোটেশনটা কমপ্লিট হওয়ার পর আমরা স্যাম্পলটাকে উঠাই এবং স্যাম্পলটাকে উঠে নিয়ে এসে দেখবো যে অ্যাকচুয়ালি রেজাল্টটা কি আসছে। এখন আপাতত এতটুকু মাথায় রাখেন, রেজাল্টে আমরা যখন যাব তখন আপনাদেরকে কিছু গ্রেডিং দেখাই দিব, যে ধরেন পিন ফর্মেশন এখন এরকম হতে পারে যে একটা ফ্যাব্রিকের ক্ষেত্রে পিন ফর্মেশন এতটুকু হতে পারে, তাই না? আবার আরেকটার ক্ষেত্রে ধরেন এরকম, আরেকটার ক্ষেত্রে এরকম। তার মানে অবশ্যই এখানে 3টা আলাদা গ্রেড। সেইগুলো আমাদের কিছু ওই ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে, ওইটার উপর ডিপেন্ড করে ম্যাচ করা হয়। এটা গেল মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আইসিআই ফিলিং বক্স টেস্ট। তার মানে আগেরটা ছিল মার্টিনডেলের ক্ষেত্রে আমাদের আর এটা হচ্ছে পিনিং বক্স টেস্টার। এখন এখানে আমরা অবশ্যই কি দেখতে পাচ্ছি, দুই সাইডে 2টা বক্স দেখতে পাচ্ছি। এখন মেশিনগুলোর অ্যাকচুয়াল ভিউ দেখলে আপনি আসলে মানে যেটা দেখতেছেন অতটুকু বুঝবেন, কিন্তু মেশিনের ভিতরে এই মেশিনের ভিতরে আলাদা করে ওরকম কোনো পার্টস নেই। জাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে স্যাম্পলটাকে দেওয়ার মতো যে জায়গাটা, সেটা স্যাম্পল ক্ল্যাম্প, এবং ওটাকে আমরা রাবারের মধ্যে কি করি, সেট আপ করি। আমরা যখন প্রসিডিউরটা দেখবো তখন আসলে কি বলে এটা মেইন যে কাজটা কীভাবে হচ্ছে সেটা বুঝতে পারবো। পিলিংয়ের আসলে কোনো টেস্টার আপনাদের এখন পর্যন্ত আর কি নাই, তবে এই সেমিস্টারে যেহেতু আপনাদের অনেকগুলো ইকুইপমেন্টের রিকুইজিশন দেওয়া আছে, সেক্ষেত্রে আসলে পিলিংয়েরটা দেওয়া আছে না আমি জানি না, বাট কিছু ভিডিওস আছে এখানে হয়তো পাচ্ছেন, আপনাদেরকে দেখায়। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে যে কোনো টেস্টিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু কি থাকে, বেসিক আমরা বলতে পারি যে কিছু বেসিক কাজ থাকে। তো বেসিক কাজের মধ্যে প্রথম কাজটাই হচ্ছে কি স্যাম্পলটাকে কাট করে দাও। ধরেন আপনার কাছে একটা কাপড় আছে, ওই কাপড়টা কিন্তু আপনি ডিরেক্টলি মেশিনে দিতে পারবেন। এক একটা মেশিনের ক্রাইটেরিয়া অনুযায়ী স্যাম্পলটাকে কী করতে হবে, ওই ডাইমেনশন অনুযায়ী কাট করে দিতে হবে। সো এখানেও আমাদের কী করতে হচ্ছে, স্যাম্পলটাকে কাট করে নিতে হচ্ছে। স্যাম্পলটাকে আমরা কাট করবো কোন ডাইমেনশনে, 5 ইঞ্চ ইন্টু 5 ইঞ্চ। তার মানে লেন্থ এবং উইডথ ওয়াইজ আমার কাপড়ের ডাইমেনশনটা হবে 5 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি। আমরা এটা এই মাপে ফার্স্ট হচ্ছে ফ্যাব্রিকটাকে কাট
fabric tube is then mounted on the rubber tube. তার মানে এখানে আপনাদের বুঝতে হবে কি এখানে আমাদের একটা আছে পার্টস আছে যেটা হচ্ছে কি রাবার টিউব। ধরেন এটা হচ্ছে রাবার টিউব। এখন এই রাবার টিউবের মধ্যে আমরা কি করব এটা দিয়ে এবং এটার ডাইমেনশনটা আসলে 5 ইঞ্চি টু 5 ইঞ্চি এই কারণেই করা হচ্ছে যাতে করে রাবার টিউবের মধ্যে এটা অ্যাটাচ করে, ঠিক আছে। এবং এখানে রাবার টিউব কেন দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে মানে ফ্রিকশনটা যাতে প্রপারলি আসে। এখন এটা যদি রাবারের না দিয়ে আমি কাঠের অথবা লোহার দিলাম তাহলে কাপড় এমনিতেই নষ্ট হবে, ঠিক আছে। তার মানে রাবার টিউবের উপর ডিপেন্ড করে এখানে কি করা হচ্ছে কাপড়টাকে প্লেস করা হচ্ছে। এরপর বলা হচ্ছে লুজ এন্ড টেপস এন্ডস টেপড উইথ পিভিসি টেপ। এরপর এই যে সাইডের যে কর্নারগুলো থাকে না রাবার টিউবের মধ্যে দেওয়ার পর এই সাইডের কর্নারগুলোকে আমরা কি করব টেপ দিয়ে ফিক্স করে দেব, কারণ এখানে মেনে যে জিনিসটা হবে এই টিউবটাকে আমরা বক্সের ভিতরে দিয়ে দেব। এরপর বক্সটা ঘুরবে আমার টিউবটাও ঘুরবে, তার মানে একটা ফ্রিকশন হবে। এখন পুরো কারণে যাতে এটা খুলে না যায় বা বের হয়ে না যায় এর জন্য সাইডটাকে সিকিউর করার জন্য আমরা জাস্ট একটা পিভিসি টেপ দিয়ে এটাকে অ্যাটাচ করে দিই। এরপর বলা হচ্ছে কি অল দ্য স্যাম্পলস আর দেন টাম্বল টুগেদার ইন এ প্রপারলি বক্স। এখানে যে বক্সের কথা বলা হচ্ছে 9 ইঞ্চি টু 9 ইঞ্চি টু 9 ইঞ্চ, এটাই হচ্ছে কোনটা ওই যে একটু আগে আপনারা ছবিটা দেখলেন না যে এই পাশে একটা বক্স আর এই পাশে একটা বক্স, এই দুটো বক্সের কথা এখানে বলা হচ্ছে। এর ডাইমেনশনটা এখানে দেয়া আছে। টাইম হচ্ছে 5 আওয়ার্স, রেগুলেশন এন্ড আরপিএম হচ্ছে 60। এবং লাস্ট ক্লাসে আরেকটা কথা বলছিলাম যে প্রত্যেকটা টেস্টিং এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম মেইনটেইন করতে হয়। যেমন এই টেস্টিংটার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে 5 ঘন্টা 60 আরপিএম এ আমার মেশিনটা চলবে এবং এটাকে কি করব 5 ঘন্টা আমরা রান করব। তাহলে এখানে অ্যাকচুয়ালি জিনিসটা কি দাঁড়াচ্ছে এই বক্সের ভিতরে আপনি হচ্ছে এই রাবার টিউবগুলো যেটার মধ্যে স্যাম্পলগুলো আটকানো আছে সেগুলো দিবেন এবং এই বক্সটা 60 আরপিএম এ 5 ঘন্টা ঘুরবে। 5 ঘন্টা ঘোরার ফলে কি হবে অবশ্যই ফ্যাব্রিকের মধ্যে পিল ফর্মেশন হবে। The machine switched on and with the help of connecting rod box are starting rotating. এই যে এগুলো হচ্ছে কানেক্টিং রড, এগুলোর মাধ্যমে বক্সগুলো রোটেট করবে। After the adjustable time specimen are taken out and removed from the rubber tube and graded. এই টাইমের পর আমরা কি করব আমাদের যে স্পেসিমেন মানে হচ্ছে স্যাম্পলগুলোকে বের করব এবং রাবার টিউব থেকে রিমুভ করব। রিমুভ করার পর রেটিং করব। রেটিং করার ক্রাইটেরিয়াটাতে আমরা এখন যাব and maximum match will be the standard for the experiment. এই যে এখানে দেখেন ছবিটা হয়তো একদম ক্লিয়ার না, বাট আমরা যদি বলি পিলিং এর ক্ষেত্রে মেনলি আমাদের কয়টা গ্রেড আছে 5টা গ্রেড আছে। গ্রেড 1 হচ্ছে সিভিয়ার পিলিং, ভেরি সিভিয়ার পিলিং। এই যে এটা হচ্ছে কোনটা গ্রেড নাম্বার 1 ভেরি সিভিয়ার পিলিং, গ্রেড নাম্বার 2 হচ্ছে সিভিয়ার পিলিং, 3 হচ্ছে মডারেট, এটা হচ্ছে স্লাইড, আর এটা হচ্ছে কি নো পিলিং। অ্যাকচুয়ালি জিনিসটা কি ধরেন এটা হচ্ছে কি অনেক পিলিং মানে আপনার যে ফ্যাব্রিকটার একদম উপরে সারফেস আপনি দেখে খালি চোখে দেখতে পাচ্ছেন অনেক বেশি পিলিং, সেটা হচ্ছে কি ভেরি সিভিয়ার পিলিং। এটার চেয়ে একটু কম হলে সিভিয়ার পিলিং। এইভাবে আর কি গ্রেডিংটা করা হচ্ছে। এখন এই গ্রেডের সাথে মিলাইতে হবে আমাদের রেজাল্টটা, ঠিক আছে। প্রত্যেকটা টেস্টিং এর আলাদা আলাদা কিছু গ্রেডিং থাকে। আপনারা যখন আর কয়েকটা টেস্টিং
মনে রাখতে হবে তো, মনে না রাখলে তো মুখস্থ করতে হবে। এগুলো ইজি টার্ম না, ফিলছে মনে না রেখে মুখস্থ করার দরকার আছে। প্রিকশন মানে কি? সাবধানতা বা হচ্ছে সতর্কতা। এখন প্রিকশন যে কোনো টেস্টিং এর ক্ষেত্রে আপনার কি করতে হয়? প্রিকশন মেনটেন করতে হবে। এটা শুধুমাত্র টেস্টিং এর জন্য না, সব কাজে যে কোনো কাজের জন্য কিছু কি করতে হয়? প্রিকশন মেনটেন করতে হয়। যেমন আপনি যদি রান্না করেন, রান্নার ক্ষেত্রে কিন্তু কিছু প্রিকশন মেনটেন করতে হবে যে আপনি কি রান্না করবেন, বা মাছ রান্না করলে সেটা কয় পিস করবেন, মাছটাকে ঠিক মতো দিচ্ছেন কিনা, বা মাছ রান্না করার ক্ষেত্রে টেম্পারেচারটা কতটুকু দিচ্ছেন, চুলার আঁচ বেশি থাকলে তরকারি পুড়ে যাবে, মশলা বেশি হলে কি হবে, তরকারিটা বেশি স্বাদ হবে না। তো আমাদের টেস্টিং এর ক্ষেত্রে প্রিকশন বলতে বোঝায় কি, যে এই টেস্টটা করার জন্য আমাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। এখন টেস্টিং এর জন্য এক এক রকম সাবধানতা। তবে ওভারঅল যদি আমি টেস্টিং এর কথা বলি, আমি 3টা না 4টা পয়েন্ট আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই পয়েন্টগুলো সব টেস্টিং এর ক্ষেত্রেই থাকে। যেমন প্রথম পয়েন্টটা হচ্ছে স্যাম্পলটাকে ডাইমেনশন অনুযায়ী কাট করা। এখন আপনি যেই কোনো টেস্টিং করেন না কেন, আপনার প্রিকশনের মধ্যে আপনি হচ্ছে কি করতে পারেন, ফার্স্ট পয়েন্ট এটা দিতে পারেন যে স্যাম্পলটাকে ডাইমেনশন অনুযায়ী কাট করতে হবে। যেমন এটার ক্ষেত্রে আমরা বলছিলাম কত 5h × 5h। আমরা যখন কম্পিউটারে টেস্ট করবো তখন আমরা দেখবো যে স্যাম্পল সাইজটা আবার চেঞ্জ হবে, ওই মেশিনের স্যাম্পল হোল্ডার অনুযায়ী হবে, 30 কিন্তু 5 সেন্টিমিটার হবে। তার মানে যে কোনো টেস্টিং এর ক্ষেত্রে প্রিকশন আমি মাথায় রাখবো যে স্যাম্পলটাকে প্রপারলি কাট করতে হবে। জাস্ট ওই এক্সপেরিমেন্টের জন্য আপনি চাইলে কি করতে পারেন, ডাইমেনশনটা মেনশন করে দিতে পারেন। যেমন এটার ক্ষেত্রে বলা আছে কি স্যাম্পল শুড বি কাট প্রিসাইজলি, আপনি চাইলে এখানে ডাইমেনশনটা দিতেও পারেন, নাও দিতে পারেন। কারণ আপনার যদি সবগুলো স্যাম্পলের ডাইমেনশন না হয়, আপনি কখনোই অ্যাকুরেট রেজাল্ট পাবেন না। এখন এখানে আমার টিউবের মধ্যে যে আমি কাপড় দিলাম, একটা ধরেন 5 ইঞ্চি × 5 ইঞ্চি দিলাম, একটা দিলাম 3 ইঞ্চি × 3 ইঞ্চি, আরেকটা দিলাম 10 ইঞ্চি × 10 ইঞ্চি। তাহলে কি হবে, ওই যে পিন ফর্মেশনের পর যে আমরা গ্রেডিংটা করবো, ওইটা ম্যাচ করতে গেলে আমরা অ্যাকুরেট রেজাল্ট পাবো, কারণ একটা কাপড় ছোট ছিল, একটা কাপড় বড় ছিল। আচ্ছা, এরপরের পয়েন্টটা বলা হচ্ছে কি, স্যাম্পল শুড বি র‍্যাপড ওভার রাবার টিউব উইথ দ্য হেল্প অফ টেপ। এবং এটার ক্ষেত্রে এটা একটা সাবধানতা যে আমরা হচ্ছে রাবার টিউবের উপরে যখন ফ্যাব্রিকটাকে দিচ্ছি, দুই সাইডে টেপ দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। কারণ রাবার টিউবের উপর ফ্যাব্রিকটা যদি সঠিকভাবে বসে না থাকে, তাহলে কি হবে না, ফ্রিকশনটা প্রপারলি হবে না। ধরেন এটা ঘুরতে ঘুরতে এক সময় হচ্ছে কাপড়টা অর্ধেকের দিকে ঘুরে চলে আসলো, আর অর্ধেক হচ্ছে টিউবের মধ্যে লেগে থাকলো, তাহলে কিন্তু ফুল কাপড়টার মধ্যে কি হচ্ছে না, ফ্রিকশন হচ্ছে না। তার মানে আমি অ্যাকুরেট রেজাল্ট পাবো না। আপনি প্রিকশন লিখার সময় মাথায় রাখতে হবে যে কি কি করলে আপনার রেজাল্টটা অ্যাকুরেট আসবে। আচ্ছা, এরপরে এটা কি, কাউন্টার শুড বি সেট অ্যাকর্ডিংলি। এখন তো আমি খুব সুন্দরভাবে কাপড় কাটলাম, রাবার টিউবে সুন্দরভাবে টেপ দিলাম, কিন্তু কাউন্টারে সেট করে দিলাম 5 ঘন্টার জায়গায় 1 ঘন্টা, আর আরপিএম দিয়ে দিলাম 60-এর জায়গায় 120। তার মানে কি, মেশিনটা আমার অনেক বেশি জোরে ঘুরবে, মেশিনটা আমার কম সময় ধরে ঘুরবে। তাহলে ওই যে একটা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা আমরা কি করতে পারবো, মেনটেন করতে পারবো। সো কাউন্টারে যখন আমরা সেট আপ দিব, ইনপুট দিব, এখন সেটা আরপিএম এর ক্ষেত্রে হোক, সেটা টাইমের ক্ষেত্রে হোক, রোটেশনাল যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, সেটা কি করতে হবে, প্রপারলি দিতে হবে। অ্যান্ড লাস্টেরটা হচ্ছে কি, ম্যাচিং উইথ দ্য স্ট্যান্ডার্ড শুড বি পারফেক্ট। এবং এইটা হচ্ছে একটা রিজন। আচ্ছা, এটা হচ্ছে একটা রিজন যে ম্যাচিং উইথ দ্য স্ট্যান্ডার্ড শুড বি পারফেক্ট। এখন ধরেন সব কিছুই ঠিক মতো করলেন আপনি, যে কাপড় সুন্দরভাবে কাটলেন, টিউবও সঠিকভাবে দিলেন, সব কিছু ঠিকঠাক মতো করলেন, কাউন্টারও ঠিক মতো দিলেন, কিন্তু কাপড়টাকে বের করার সময় নিজে যখন জিনিসটাকে ম্যাচ করাচ্ছেন, ওইটাই আপনি জানেন না, বা গ্রেড 3 এর জায়গায় আপনি বললেন গ্রেড 4। তার মানে ম্যাচটা যদি আপনি প্রপারলি করতে না পারেন, আপনার ওই যে এত কষ্ট কিন্তু বৃথা যাবে। তার মানে 3টা জিনিস সবসময় মনে রাখবেন, যে কোনো টেস্টিং এর ক্ষেত্রে আপনাকে স্যাম্পলটাকে প্রপারলি কাট করতে হবে, কাউন্টার সেটআপটা ঠিক মতো করতে হবে, আর হচ্ছে রেজাল্ট যেটাকে আপনি ইন্ডিকেট করবেন
আবার টিউবের উপর আর কি এটাকে রাইট থাকে টিউব দিয়ে সাইড